আয়োজিত থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন ত্রিপুরার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা বিশিষ্ট কবি, প্রাক্তন শিক্ষক, অনেক গুণের সমাহার, বিশিষ্ট প্রাজ্ঞজন শ্রদ্ধেয় বিপুলাল চক্রবর্তী মহোদয়। নমস্কার। নমস্কার। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি আমাদের এই থিয়েটার বাড়ি অনুষ্ঠানে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এখানে এই এই একটা সাক্ষাৎকার অনুষ্ঠান আপনারা নিতেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিভুবাবু, আমরা থিয়েটার বাড়ির প্রায় সকল পর্বেই আমরা এটা জেনে থাকি, আমাদের মঞ্চে বা আমাদের সামনে যে আমন্ত্রিত অতিথি আছে ওনাদের জীবন সম্পর্কে আমরা জানি, ওনারা কীভাবে নাটকে এসেছেন, নাটককে নিজের করে নিয়েছেন, এগুলো নিয়ে আমরা জানি। এখনও আজকেও আমরা এটাই করব। আমরা প্রথমে জানব আপনি আপনার পেশা কী ছিল বা কীভাবে আপনি নাটকে এসেছেন, এগুলো যদি আমাদের বা আমাদের দর্শকের জন্য যদি বলেন। পেশা, জীবনমুখী পেশা, অনেক পেশাতেই যুক্ত থাকতে হয়েছে প্রথমে। তো ফাইনালি যে শিক্ষকতার পেশাটা সেটা 1986 সাল থেকে শুরু হয়। তো তার আগেই সাংস্কৃতিক জগতে, সাংস্কৃতিক পরিমণ্ডলে বিভিন্নভাবে সম্পৃক্ত রেখে নিজেকে সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডগুলি করতে পেরেছি বা করেছি। এর মধ্যে প্রথমে যেটা শুরু হয়েছিল কলেজ জীবনের শেষের দিকেই আমরা খোলা মঞ্চে আমরা নাটক করতে শুরু করলাম। তো এরপরেই নাটক করতে করতেই আস্তে আস্তে কবিতা লেখার দিকে প্রেরণা, ওইদিকে তখন দু একটা করে কবিতা লিখছি, মানুষও দেখছি পড়ছে, শুনছে, বাবা দিচ্ছে, ভালোই লাগছে। সেই কারণে আরো এগিয়ে চলার পাথে ওটা পেয়েছি। আপনি আপনার কথায় বললেন আপনি কবিতাও লেখেন, আপনার ওই সময়কালটা যদি বলেন, প্রথম কবিতা কখন লিখলেন? সেটা কবিতা লেখা শুরু হয়েছে সে 1979-80 সাল থেকে, তখন থেকে। তার আগেই নাটকের দিকে যখন নাটক করতে শুরু করি, একটা নাটক করেছি তখন ক্যাপ্টেন হুররা একটা নাটক ছিল আমার প্রথম। তো নাটকের পরেই নাটক করতে করতেই তখন আস্তে আস্তে একটু কলম ধরতে শিখি, দু চারটা লাইন লিখতে শিখি। তো এরকমভাবেই তখন নাটক, কবিতা দুটোর মাঝখানে একটা ব্যালেন্স করে চলছে। যদি তখন আমি নাটক লেখা শুরু করিনি। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলেন, আপনার প্রথম যে অভিনয় করেছেন বললেন ক্যাপ্টেন হুররা, ওনার ওই নাটকটার নির্দেশনা কে ছিলেন? ওই নাটকটার নির্দেশনা ছিলেন স্মৃতিময় রায়। তিনি একজন শিক্ষক, কিন্তু আপন মহলা শিক্ষক। নাটকের প্রতি খুবই দরদ ছিল ওনার, এবং নাটক পাগলাই বলতে পারেন। এখনো আছেন, তবে এখন শরীর ওনার অনেকটা খারাপের দিকে। বেলুনিয়াতে বয়স হয়েছে ওনার। তো উনি, আমরা প্রথম এখানে একটা, আমি যেই নাটকটা করেছিলাম আর কি প্রথম, ক্যাপ্টেন হুররা, তো সেখানে একটা ডায়ালগ আছে, আমি খুব ছোট্ট একটা রোল করেছিলাম সেখানে। এখনো মনে আছে, একটু অংশ আমি বলবো। অবশ্যই। রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস হে চৌধুরী, দুদণ্ডের জনপ্রিয়তা 2 লক্ষ মানুষের করতালি, একটি ফুঁই নিভে যায়, কি পাবো শেষ অবধি? বছরে একবার করে মাথার উপর ফুলের পাহাড় চলবে, পশু পাখিরা বিষ্ঠা ত্যাগ করবে, এই তো ফেট। এরকম একটা ছোট্ট ডায়লগ ছিল। আপনার ডায়লগ ছিল? হ্যাঁ, চরিত্রের নাম ছিল? চরিত্রের নামটা এখন মনে করতে পারছি না। সেই প্রায় 1978-79 সালের হবে। তখন থেকে আপনার নাট্য জীবন শুরু? হ্যাঁ, শুরু। নাটকটা শুরু করি তখন ছোট্ট একটা রোলে অভিনয় করেছিলাম ওনাদের সঙ্গে। ওনারা অনেক, তো তখন থেকে অনেক প্রাজ্ঞ
বা তারা নাট্যামোদীয় আমাদের অনেক সিনিয়র ওনারা। তা আমরা তখন বেকার ছিলাম, ডেকে নিয়েছেন, করেছি যতটুকু পেরেছি। সেই থেকেই শুরু। আমাদের এখানে একটা উন্মেষ নাট্য সংস্থা ছিল, তো এটার উদ্যোগেও প্রায় 2-3 মাস পর পরে এটা একটা নাটক হতো। ওই নাটকেও ছোটখাটো রোলে অংশগ্রহণ করেছি এরকমভাবে। একেবারে শেষ দিকে বিসর্জন নাটকের নয়ন রায় যে চরিত্রটা, সেটা আমি করেছিলাম। বেলোনিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেই, বিশেষত মনোজ দেব বর্মা যিনি ডাইরেক্টর ছিলেন, ওনার উদ্যোগেই এই নাটক মঞ্চস্থ হয়, বেলোনিয়াতে হয়েছে, শান্তিদাদারও হয়েছিল। সনটা যদি বলেন। এইটা সম্ভবত 2017-18 হবে, 17। তখন তো আপনি সম্ভবত আমি স্কুলে ছিলাম, বিদ্যালয়ে ছিলেন। শিক্ষকতা করতাম। আপনি যখন শিক্ষকতা করতেন তখন কি কোনো নাটক করেছিলেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের দিয়ে? হ্যাঁ, আমি তো তখন তো অনেকগুলি বিষয় নিয়ে স্কুল নাটকটা হতোই, প্রায় সবসময় লেগে থাকতো কোনো না কোনো নাটক। বৎসরে অন্তত 2-3টে নাটক তো হতোই। তো নাটক করতে গেলে তখন ওই থিমটাও তারা ঠিক করে দিতেন অনেক ক্ষেত্রে। তো আমাদের সেখানে নিজস্ব স্বাধীনতা ছিল না, থিমকে নিয়েই আমাদের চিন্তাভাবনাকে বড় করতে হতো বা লালন করতে হতো, সেইভাবে তাদেরকে তৈরি করতে হতো। তো আমরা ওই সেই থিমের উপরেই নাটক লিখে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমরা গেছি। নাটকগুলো কি আপনি লিখতেন? হ্যাঁ, নাটক আমি লিখেছি, পরিচালনাও করেছি। ছাত্রছাত্রীরাও অভিনয় করেছে, ভালোই অভিনয় করেছে, এবং অনেক ক্ষেত্রে তারা সাফল্যও লাভ করেছে। এমন মনে রাখার মতন ছাত্রছাত্রীদের দিয়ে করা মনে রাখার মতন একটা নাটক যদি আপনি বলেন। আমার একটা নাটক ছিল আলোর ঠিকানা। ওই নাটকটা বেলোনিয়াতে প্রায় অনেকটা জায়গা জুড়েই হয়েছে, 6-7 বার নাটকটা হয়েছে আলোর ঠিকানা। তো এটা কি বিদ্যালয় স্তরের নাটক ছিল না? বিদ্যালয় স্তরেরই নাটক। তো এটা পরবর্তী সময়ে, এটা যখন বই আকারে, ত্রিপুরার একটা নাট্য সংস্থা আছে গ্রুপ থিয়েটার, ওরা আমার এই নাটকটা পছন্দ করেছেন এবং নিয়েছেন, তাদের বইতে সেটা স্থান দিয়েছেন। পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা, তারা সেখানে নাটকের কলেজ স্তরের যে নাটক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের যে নাটক, সেই নাটকে তারা বেলোনিয়াতেই তারা অংশগ্রহণ করেছে, মঞ্চস্থ হয়েছে। তো আমি জানতাম না যে তারা নাটক করেছে। নাটকের আমার যে স্ক্রিপ্টটা ছিল, তারা ওই গ্রুপ থিয়েটারের বই থেকে আমার নাটকের স্ক্রিপ্টটা তারা পেয়েছেন, এবং যেহেতু বই বেরিয়ে গেছে সেহেতু আর ওইখানে আমার ফোন নাম্বার ছিল না তখন, তো যার ফলে তারা আর আমার সাথে যোগাযোগ করেনি। আমি সৌভাগ্যবশত হোক বা দুর্ভাগ্যবশত হোক, আমি টাউন হলে গেছি নাটক দেখতে, আর সেখানে গিয়ে সেখানে যে একজন বিচারক ছিলেন, তিনিও বিশিষ্ট নাট্যশিল্পী, অসিত সাহা নাট্যশিল্পী, তিনিও শিক্ষক ছিলেন, আমার কলিগও ছিলেন। তো তিনি বললেন যে তোমার নাটক তো মঞ্চস্থ হচ্ছে আজকে, তবে তোমার পাণ্ডুলিপির কোনো তুমি পাবে না, মূল্যায়ন পাবে না। কেন? বলছে ওইটা তো বইয়ের মধ্যে বেরিয়ে গেছে, বইয়ে যখন গ্রন্থে যখন বেরিয়ে যাবে তখন আর সেটা তখন এটা সহজীর্ণ হয়ে গেছে, তখন আর সেটা পাণ্ডুলিপি হিসাবে সেটা আসবে না আর। ঠিক আছে, তারা কি করছে, বললো যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এটা হচ্ছে। তা আমি তখন সাজছে, আমি পেছনে গেলাম সেখানে, তো জিজ্ঞাসা করলাম ওদেরকে যে আচ্ছা তোমরা তো এই নাটকটা করছো আলোর ঠিকানা, হ্যাঁ করছি। তারা তাদের প্রস্তুতি নিচ্ছে, আর ফাঁকে ফাঁকে আমার সঙ্গে কথাও বলছে। তো বলছে এই নাটকটা কে লিখেছেন তোমরা জানো? তো বলছে হ্যাঁ জানি তো, বিপুলাল চক্রবর্তী লিখেছেন, কিন্তু ওনার কোনো ঠিকানা নেই, ওনার কোনো ফোন নাম্বারও ছিল না, ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে আমি সেই অধম। তো বললেন
তখন তারা তাড়াতাড়ি করে খুব 2-3 জন এসে প্রণাম করলেন, নমস্কার করলেন, স্যার আমাদেরকে করবেন, আশীর্বাদ করবেন আমরা যাতে ভালো করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমার নাটক যেহেতু, তা আমি তো উপভোগ করেছি তাদের নাটক। হ্যাঁ খুব ভালো করেছে তারা। এমন তো আর কিছু মনে রাখার মতো নাটক? তো তখন বুঝতে পারছেন আমার নাটকটা যে ওরা করছে আর আমি বসে সেটা দেখছি। হ্যাঁ, আমার তৈরি চরিত্রগুলি অভিনয় করছে, আমি দেখছি। এইটাতে কিরকম ভালো লাগা সেটা সেটা ভালো, সেটা বলে বোঝানো যাবে দারুণ ব্যাপার হ্যাঁ। যে একটা নাট্যকারের, যে ওনার লেখা নাটক উনি সামনে বসে দেখছে কেউ নাটকটা করছে, হ্যাঁ। এটা একটা নাট্যকারের জন্য দারুণ ব্যাপার। সাধারণত নাটক দেখার আমি সুযোগ পেতাম না, যখন স্কুল নাটক করতাম তখন নাটক দেখার খুব একটা সুযোগ হতো না, কারণ আমাকে পিছনে থাকতে হতো ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো ওরা তো ছাত্রছাত্রী, ওরা বয়স্ক দুষ্ট প্রকৃতি তো আছেই, তো ওদেরকে সামলানোর জন্য, তাছাড়া নাটককে পরিচালনা করার জন্য পেছনেই বেশিরভাগ থাকতে হতো। খুব কম সময় পেয়েছি যে আমি আমার তৈরি নাটক আমি অনুভব করার মতো, সামনে বসে দর্শক আসনে বসে অনুভব করার মতো সুযোগ এবং খুব কমই পেয়েছি। যা হয়েছে মানে পেছন থেকেই যে যতটুকু পেরেছি করেছি। আমরা যতটুকু আমি জানি যে আপনি অনেকগুলো নাটক লিখেছেন, আপনার এই নাটকের সংখ্যাটা যদি বলেন, কয়টা নাটক লিখেছেন? নাটক লিখেছি প্রায় 24টার মতো হবে। কোনো বই, অনেকগুলি স্ক্রিপ্ট, কোনো বই আকারে আছে বা হ্যাঁ আছে, একটা বই বের করেছি, সেখানে 7টা নাটক আছে, এক ফ্রেমে 7 রং। হ্যাঁ, এখানে 7টা নাটক আছে। এটা করেছি, এখানে প্রায় 7টার মধ্যে 6টা নাটকেই মঞ্চস্থ হয়েছে, মঞ্চস্থ করা আছে। তবে ওই আমি কিছু কিছু নাটক, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, পুরাতন ভৃত্য, কাবুলিওয়ালা, এইসব নাটকগুলো আমি স্ক্রিপ্ট লিখেছি, নাটকগুলি মঞ্চস্থ করিয়েছি বিদ্যালয়ের স্টুডেন্ট দিয়ে। অর্থাৎ ওই এগুলোকে নাট্যরূপ দেওয়া। না, হ্যাঁ, নাট্যরূপ দেওয়া। কবিতা, এই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, কবিতা, এগুলো নাট্যরূপ কবিতা, আর 2 বিঘা জমিও কবিতা। তো এগুলিকে, কাবুলিওয়ালা তো একটা গল্পের থেকে নেওয়া আছে, তো এটাকে নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করিয়েছি। আপনার কাছে একটু জানবো, আপনার কি কোনো নাট্য দল আছে বা অন্য কোনো নাট্য দল জন্য লিখছেন, না নিজস্ব কোনো দল আছে? না, নাট্যদল আমার সেই অর্থে নাট্যদল নেই। আমি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বেশিরভাগ নাটক করেছি। আর আমাদের এখানে একটা কেন্দ্রবিন্দু একটা সংস্থা আছে, সাংস্কৃতিক সংস্থা আছে, যারা সেও তার কর্ণধার হচ্ছে দুরন্ত, সেও ওই নাটক করে, আমিও তার সাথে সহায়তা করি। বা আমার নাটকও, যেমন জারুর বাছাই থেকে বলছি, একটা নাটক আমি লিখেছিলাম, তো সেই নাটকও তারা অভিনয় করেছে। তো এরকম আছে। তো ছাত্রছাত্রীদেরকে নিয়েই মূলত এই সমস্ত নাটকগুলি করেছি। আর এছাড়া আমরা যতটুকু জেনেছি আপনি অনেকগুলো কবিতা লেখেন। আপনার কিছু কবিতার বই যদি আমাদেরকে বলেন, যে এতগুলো বই আপনি লিখেছেন, আমরা জানি অনেকগুলো লিখেছেন, হ্যাঁ, কিছু বইয়ের নাম। কবিতার বই আছে 6টা, কবিতার বই আছে 6টা বেরিয়েছে এই পর্যন্ত। আর গল্প সংকলন আছে 2টো, নাট্য সংকলন তো একটা বললাম, এক ফ্রেমে 7 রং। আর উপন্যাস আছে একটা, মুখ্যদার ডায়েরি। এই উপন্যাসটা আমাদের মনু থেকে ফেনী, বিজন বোস, ওনার প্রকাশনা থেকে বেরিয়েছে মুখ্যদার ডায়েরি, এবং খুব ভালো বিক্রি হয়েছে, উনি যা বললেন আর কি। এটার নাম আমিও শুনেছি, হ্যাঁ, মনে থেকে ফেনী নাকি একটা ভালো মানের একটা বই হয়েছে। আর এছাড়া আর কোনো মনে রাখার মতো বই? ওই তো ওই বইগুলি আছে, যে বইগুলি যেমন 2005 সালে বেরিয়েছিল ধ্রুবতারা, তারপরে 2009 সালে বেরিয়েছিল গল্প সংকলন সর্পি, শব্দবিধি, ঝালমুড়ি, রসে কষে,
সৃষ্টিসুধা, একেবারে 2025 সালে বইমেলাতে বেরিয়েছে অনুমানও। আমরা যদি বলি আপনার নাটক বা গল্পগুলো সাধারণত কোন ধর্মীয় হয় বা কোন ধরনের নাটক বা গল্প লিখতে আপনি বেশি পছন্দ করেন? সাধারণত সমাজের সামাজিক স্তরের বিষয় নিয়েই লেখা, এবং এখন সমাজের মধ্যে যে মূল্যবোধের অবক্ষয় চলে, বা সমাজের মানুষের মধ্যে যে সমস্ত কি বলবো মানুষের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে তাদের অসন্তুষ্টি থাকে, সেই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরাটাই হচ্ছে নাটকের মূল বিষয়, এবং সেই বিষয়গুলির যাতে প্রতিকার হয় সেই চেষ্টাটাই আমাদের থাকে। সামাজিক নাটকগুলো আপনি বেশি দেখেন? বেশিরভাগই সেই রকম। আচ্ছা, এখন আপনার কাছে জানবো, আমরা তো অনেক অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে। আগে আপনারা নাটক করতেন, এখনো হচ্ছে, অতীত এবং বর্তমান, মাঝে আছে ভবিষ্যৎ, এখন চলছে, মানে বর্তমান চলছে, ভবিষ্যৎ আসবে। আপনি অতীত থেকে বর্তমান পর্যন্ত নাটকের কেমন পরিবর্তন দেখেছেন? নাটকের আঙ্গিকগত পরিবর্তন তো হয়েছে। আগে সাধারণত সামাজিক নাটকগুলি বেশিরভাগ মঞ্চস্থ হতো, সমাজের মানুষের সুখ দুঃখের বেদনার কথাটাই সেখানে মূলত আসতো, মানুষ অনুভব করত, উপভোগ করত। এখন এই নাটকের ধারা, নাটকের আঙ্গিক অনেকটা পাল্টে গেছে, বস্তুবাদী, রিয়ালিস্টিক বা ওই সিম্বলিক প্রতীকধর্মী নাটক, থার্ড ফর্মের নাটক, অনেক অনেক বিষয় পরিবর্তন এসছে। আগে আলোক সম্পাদ করাটা, পরিবেশন করাটা মঞ্চে এটা কঠিন ব্যাপার ছিল, নানা রকম কৌশল করে তারা সে সময় করতেন। এখন মানে খুব সহজভাবেই সেই আলোর কাজটা করা যায় বা করেন। আবহের কাজটাও কঠিন ছিল আগে, এখন অনেকটা সহজ হয়ে গেছে। প্রযুক্তির সহযোগিতার মধ্য দিয়ে সেই কাজটা অনেকটা করায়ত্ত হয়ে গেছে। তো আমরা সেই জায়গা থেকে আমরা অনেক ডেভেলপড হয়েছি, এটা ঠিক, অনেক উন্নত হয়েছে, অনেক বিষয়গুলি আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি, যেন যেটা আগে কঠিন ছিল। আগে আমরা যতটুকু দেখেছি সেই কাজগুলি করার, একটা সাউন্ড রেকর্ডিং করা, সে অনেক কঠিন ছিল। একটা রেকর্ডার বা টেপ রেকর্ডারও গ্রামের মধ্যে খুঁজলে পাওয়া খুব কষ্ট হতো পেতে। তো যাই হোক, এখন তো সেটা খুব অনায়াসে মোবাইলের মধ্যে ট্র্যাক করে নেওয়া হচ্ছে, সেটা সময় মতো শোনানো হচ্ছে। তো অনেক সহজ হয়ে গেছে এখন অনেক, কিন্তু সহজ হয়নি যেটা, সেটা হচ্ছে মানুষ যেন সরে গেছে দিন দিন দূরে। এই সব কিছুর ব্যবস্থা আছে, হল ঘর আছে, এই চেয়ার টেবিল আছে, বসার আরামদায়ক ব্যবস্থা আছে, মঞ্চে যারা নাটক করবে তাদের জন্য ভালো প্ল্যাটফর্ম আছে, কিন্তু তবুও নাটক হচ্ছে হয়তো, কিন্তু দর্শকের উপস্থিতি সেই ক্ষেত্রে আমার একটা খুব মানে দুঃখের অনুভূতি আছে যে আমরা গত বছরও নাট্য উৎসব হয়েছে এখানে ওই কেন্দ্রবিন্দুর উদ্যোগে, তো কয়েক বছর ধরেই হচ্ছে না এই নাট্য উৎসবটা, কিন্তু আমরা বাইরের থেকে দল এনে নাট্য উৎসবটা করে তাদেরকে পাথেয় খরচ দিতে হয়। তো এরকম ভাবে কষ্ট করে বাইরে থেকে দল এনেও দেখা গেছে সেরকম যেরকম দর্শক হওয়ার কথা পরবর্তী হয় না, দর্শক হয় না, বা কিরকম যেন একটা অনীহা মানুষের। অর্থাৎ আমরা দেখছি যে আমরা প্রযুক্তিগতভাবে আমরা অনেক কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যে আমরা আমাদের দর্শক, মানে দর্শককে আমরা হারিয়ে যাচ্ছি। এর মূল কারণ কি হতে পারে বলে মনে হয়? মূল ওই ঘুরে ফিরে সেই জায়গাতে আসতে হয়, সেই প্রযুক্তির জায়গাতে আসতে হয় হয়তো। আর তাছাড়া আরেকটা দিক হচ্ছে কি, যে মানুষের অর্থাৎ রাষ্ট্রীয় বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের মানুষের জীবনের নানা আঙ্গিক পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে অতি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরাও পড়াশোনা করেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আমরা খেলাধুলা যথেষ্ট সময় পেয়েছি, খেলাধুলাও করেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে খেলাধুলা করার মতো সেরকম
সুযোগ নাই, শুধু পড়াশোনাতেই বেশিরভাগ তাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে না, বেশিরভাগ সময়টাই তারা দিয়ে দিয়ে দিচ্ছে। হচ্ছে। তো যার ফলে হচ্ছেটা কি এখন যে প্রজন্মটা, সাধারণত যে প্রজন্মটা উঠে আসছে, সেই যে প্রজন্মটা এইগুলি এনজয় করার কথা, তারা কিন্তু এটা থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের আমরা যারা বয়স্ক বা যারা এই শুধু নাটক দেখি করি বা ইত্যাদি সাংস্কৃতিক জগতের সঙ্গে আছি, এই মুষ্টিমেয় কিছু লোকেই সবটা মিলেই তারা করে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে, দর্শকের মধ্যে সেই উন্মাদনা, যে যখন আমরা এই আজকে নাটক হবে অমুক স্কুলের মাঠে বা অমুক কালীবাড়ির প্রাঙ্গণে, আমরা সবাই দৌড় দিতে গেছি নাটক, কিন্তু এখন সেই ইচ্ছেটুকু নাই। নাটকের প্রেক্ষাপটের বা প্রেক্ষাগৃহের আশেপাশে থাকলেও নাটক দেখার মতো মানসিকতা বা সেরকম মনে হচ্ছে আমাদের একটা বিশেষ একটা বড় অংশ আমরা মোবাইল মুখী হয়ে যাচ্ছি। অনেকটা অনেকটা সেই কারণেই। আর তাছাড়া জীবনে হয়তো মানুষের দৈনন্দিন জীবনের রুটিন, যেটা রুটিনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। মানে কারোর বিশেষ কোনো সময় নেই এখন, অযথা সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থেকে কি লাভ। হ্যাঁ, এই ধরনের যেন এই ধরনের একটা মানসিকতার মধ্যেই আমরা বড় হচ্ছি, আমাদের প্রজন্ম বড় হচ্ছে। আমরা জানবো এর থেকে। তবে এর মধ্যে কি উদ্ধার। নাটক হচ্ছে না? এর মধ্যে কি হচ্ছে না? হচ্ছে। নাটক তার নাটকের কাজ করে যাচ্ছে। নাটক বন্ধ থাকেনি বা বন্ধ হবেও না। হ্যাঁ, নাটক লেখাও বন্ধ হবে না, নাটক করাটাও বন্ধ হবে না, চলছে। এর মধ্যেও চলছে। তবে এটা একটা লড়াই, একটা লড়াই মানুষের সঙ্গে, মানুষকে পাশে নিয়ে আসার, নাটকের মধ্য থেকে নাটকমুখী করে তোলার একটা লড়াই চলছে। এটা সাময়িক, হয়তো আস্তে আস্তে এটা মানুষ বুঝবে, হবে। এটা আগামী দিনে হয়তো হবে এটা। এখন নতুন প্রজন্ম যারা আছে এদেরকে নাট্যমুখী করার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা পদক্ষেপ তো নিতেই হবে, তবে সামাজিকভাবে সেই পদক্ষেপটা আসা দরকার। আমি বলছি নাটক করো, কিন্তু আমার পরিবারকে, আমার সাথী যারা আছেন তাদেরকে আমি নাটক দেখতে যেতে দিচ্ছি না, এরকম দ্বিমুখী হলে হবে না। হ্যাঁ, দ্বিমুখী হলে হবে না। করতে হবে নাটক, যেমন করতে হবে নাটকে উৎসাহিত করতে হবে সবাইকে। তাইলে আমি আমার পরিবারের যদি আমি 2-3 জনকে দর্শক হিসাবে সেখানে মানে উপস্থিত করতে না পারি, তাহলে আমি যে কথাগুলি বললাম সেগুলি কাজে পৌঁছবে না। তো সেরকম ভাবে উদ্বুদ্ধ করতে হবে মানুষকে আরো বেশি করে, কারণ ওদের হাতে, এখনকার প্রজন্মের হাতে একটা বড় প্রযুক্তি তাদের হাতের কাছে আছে, যেটা হচ্ছে মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, বা এগুলি দেখার অনেকগুলি রকম ফেরে, অনেক রকমের যন্ত্র আছে, অনেক রকমের প্রযুক্তি আছে। তো তারা দেখছে, সুতরাং তারা কেন সময় নষ্ট করবে সেখানে গিয়ে? তো এদিক থেকে একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন। নাটকমুখী করতে হলে মানুষকে, আমরা কবিতা লিখছি, কজন পড়ছে আমার কবিতার বই? হ্যাঁ, তো তাই বলে কি কবিতা লেখা বন্ধ হবে? বন্ধ হবে না। যারা লেখক তারা লিখবেন, লিখে যাবেন। তো সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটু মানুষের কাছে গিয়ে মিশতে হবে। কতজন সাধারণ মানের দর্শক আমার কবিতা পড়েন, কতজন সাধারণ দর্শক নাটক দেখেন, তাদেরকে আরো এই নাটকমুখী বা এই সংস্কৃতি জগতের দিকে তাদেরকে আরো এগিয়ে নিয়ে আসার জন্য অর্থাৎ আমরা যারা সর্বত চেষ্টা থাকতে হবে। নাট্যকার, নাট্য নির্দেশক যারা অভিনয় করে যাচ্ছে, আমাদেরকে সকলকেই ভাবতে হবে যে নাট্যমুখী করার জন্য। তাহলে একটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো সংবাদ হবে। এবং আমরা যদি একযোগে সবাই কাজ করে যায় নাটকের জন্য, নাটকের প্রসারের জন্য, তাহলে সম্ভবত আমাদের সামনে যে প্রজন্ম আসছে এদের জন্য একটা সুখকর খবর হবে। অবশ্যই অবশ্যই সেই কাজটাই আমাদেরকে এখন করে যেতে হবে। হ্যাঁ, নাইলে আমাদের একটা গ্যাপ তৈরি হইতেছে, যে গ্যাপটা কিন্তু খুব মারাত্মকভাবে সমাজে তার প্রতিফলন হবে। অর্থাৎ আমাদের যে গ্যাপের কথা বললো এটা আমাদেরকে পূরণ করতে হবে, এবং
এই আশাটুকুই নেব আমরা, যে আমরা ভবিষ্যতে আমরা আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা একযোগে কাজ করে যাব, তাহলে পূর্ণ হবে। আমি আবারও ধন্যবাদ জানাবো বিপুলা চক্রবর্তী মহোদয়কে আমাদেরকে সময় দিয়েছি। ধন্যবাদ আপনাদেরকেও, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।